খবর শুনছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা 10টি তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মধ্যে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সবুজ ফাইলে কি ছিল, সুপ্রিম কোর্টে হলফনামায় জানালেন মমতা। গাড়ি ভাড়া বেশি পড়বে তাই মেয়েকে নিয়ে তারাপীঠ গেলেও ছেলেকে রেখে যান বাড়িতে, যে ঘটনার সাক্ষী থাকলেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করবে তৃণমূল, স্পষ্ট করে দিলেন মমতা। সিপিএম কে শূন্য থেকে শাসক দলে পরিণত করা আশ্বাস, এবার হেলিকপ্টারের প্রচার চালালেন হুমায়ুন। কেন্দ্রীয় অবজারভার নিয়ে বাংলার আপত্তিতে কমিশন এখনো নীরব জবাব। চাল গম না নিলে এবার 1000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কবে থেকে রেশনে চালু হবে এই নিয়ম। যেখানে বিপ্লব যান সেখানেই শোনা ফলে, বিধানসভায় শুভেন্দুদের ঘরে রুদ্রদ্বার বৈঠকে ত্রিপুরার প্রাক্তন সিএম। নজরে নবান্ন, বিজেপি বিধায়কের পারফরমেন্সে বিরক্ত বিপ্লব দেব, ড্যামেজ কন্ট্রোলে আসলে শুভেন্দু। বিধানসভার কমিটিতে জায়গা পেলেন পার্থ, জোড়া দায়িত্ব বেহালা পশ্চিমবঙ্গের বিধায়ককে। মাথায় ইটের বস্তা, হাতে কোদাল, রাস্তা ছাড়াতে নামলেন বিজেপি বিধায়ক, ভোটের নাটক বলে কটাক্ষ তৃণমূলের। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ইডির অভিযোগ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে আসেননি বলেই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পার্টির কাজের নথি নিয়ে এসেছেন বলেই হলফনামায় জানিয়েছেন। কয়লা পাচার মামলার ইডির তদন্তে কোনো বাধা দেননি বলে সুপ্রিম কোর্টে দাখিল করা হয় হলফনামায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী যেখানে যান এবং একটি সবুজ ফাইল নিয়ে বেরোন বলে অভিযোগ ওঠে। ইডির দাবি এতে তদন্তে বাধা ও নথি ছিনতাই হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন তিনি অল্প সময়ের জন্য ছিলেন এবং ইডির অনুমতি নিয়েই দলের কাজের সঙ্গে যুক্ত সংবেদনশীল ও গোপন নথি ও ইলেকট্রনিক্স গ্যাজেটস এনেছেন, কোনো বাজেয়াপ্ত নথি নয়। তাই আইনজীবীরা জানান পঞ্চমায় এমন কোনো উল্লেখ নেই যে তিনি ইডির জব্দ করা নথি নিয়ে গিয়েছেন। হলফনামায় আরো বলা হয়েছে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো হয়েছে এবং ভোটের আগে বিরোধী রাজ্যে হানা দেওয়া ইডির প্যাটার্নে পরিণত হয়েছে। অন্যদিকে ইডির দাবি কয়লা কেলেঙ্কারিতে হাওড়ার মাধ্যমে প্রায় 10 কোটি টাকার লেনদেনে আইপ্যাকের মধ্যবস্থার যোগ মিলেছে, সেই সূত্র ধরেই তল্লাশি। বাবা মৃত্যু হয়েছে আগেই, মা রান্নার কাজ করেন, মেয়েকে নিয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন কিন্তু ছেলেকে বাড়িতেই রেখে গিয়েছিলেন। টাকার অভাবে তাকে আর নিয়ে যেতে পারেননি, আর সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী 7ম শ্রেণীর ছাত্র। ঘটনাটি উঠেছে নদিয়ার ভীমপুরে। এলাকার শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই নাবালক সোমবার রাতে বাড়িতে একাই ঘুমিয়েছিলেন। মা ও বোন রাতে ছিল না। মঙ্গলবার সকালে বাড়ির অন্যান্য সদস্যরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ও নাবালককে। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ। নাবালককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে তারাপীঠ থেকে ফেরত আসেন মা ও বোন। কান্নায় ভেঙে পড়েন তারা। মা জানান 3 জনের গাড়ি ভাড়া অনেকটাই বেরিয়ে যাবে, তাই ছেলেকে রেখে গিয়েছিলেন। মেয়ের নামে পুজো দিতে গিয়েছিলেন, পুজো দিয়েই ফেরার কথা ছিল তাদের, কিন্তু এই কথা যে ছেলের এতটা খারাপ লেগে যাবে একেবারে বুঝতে পারেননি তিনি। মর্মান্তিক এই ঘটনার এলাকায় শোকের ছায়া। 2011 সালে 34 বছরে বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তৃণমূল। সেই সময় তৃণমূলের জোট সঙ্গে ছিল কংগ্রেস, তবে বঙ্গে সেই জোট বেশি দিন টেকেনি। 26 নির্বাচনে কি কংগ্রেসের হাত ধরার কোনো সম্ভাবনা রয়েছে তৃণমূলের? মঙ্গলবার দিল্লি থেকে এর স্পষ্ট জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বঙ্গভবনে এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো না। তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়াই করে, তৃণমূলের বিরুদ্ধে সব দল লড়তে দিন। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা প্রসঙ্গে প্রশ্ন উঠতে মমতা এই মন্তব্য করেন। 26 নির্বাচনে তৃণমূল কত আসন পাবে জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, আমি রাজনৈতিক জ্যোতিষী নই, তবে এবার আরো বিশ্বাস আসন পাবো। সাংবাদিক বৈঠক শেষে আত্মবিশ্বাসের সুরে তিনি যোগ করেন, নির্বাচনের জয়ের পর আবার দেখা হবে, তখন ভালো মিষ্টি খাওয়াবো। রাজনৈতিক মহলের মতো এই বক্তব্যে 2011 সালের মতো কংগ্রেস তৃণমূল জোটের জল্পনার অবসান হলো। কলকাতায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্য রাজনীতিতে সে খবর তোলপাড় ফেলেছে। নতুন কোন সমীকরণের প্রতীক্ষায় রয়েছে বাংলা। সেই আবহে তিনি আবার দেখা করতে যাবেন মিমের প্রধান আসাদউদ্দিন ওবৈসির সঙ্গে। আগেই অবশ্য আসাদউদ্দিন ওবৈসি দলের এক নেতার সঙ্গে বৈঠকে সেরেছিলেন তিনি। জনতা পার্টির উন্নয়ন এই প্রধান হুমায়ুন কবির এবার বিধানসভা নির্বাচনে 100-র বেশি আসন পাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান 2 মাস ধরে হেলিকপ্টার প্রচার করবেন এবং জোট প্রার্থীদের হয়েও প্রচারে যাবেন। বেলডাঙ্গায় হেলিপ্যাড
তৈরি হচ্ছে। স্ট্যান্ড বাই হেলিকপ্টার থাকবে বলেই জানান তিনি। হেলিকপ্টারের খরচ কে দিচ্ছেন এই প্রশ্নে তিনি রহস্য রাখেন। ওবিসির সঙ্গে শিগগিরই বৈঠক করবেন বলে জানান হুমায়ুন। আসন্ন ভোটে সিপিএম ও আইএসএফ এর সঙ্গে জোটে আগ্রহী তিনি। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক হয়েছে। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দলের সঙ্গে আলোচনার ভার সিপিএম এর ওপরেই ছেড়েছেন। সেলিম মুর্শিদাবাদে প্রার্থী হলে নিজের আসন ছেড়ে দেওয়ার কথাও বলেন হুমায়ুন। তবে জোট চূড়ান্ত হয়নি, তবু আত্মবিশ্বাসী সুরে হুমায়ুনের ঘোষণা 26-এ জেইউপি এর 100-র বেশি আসন পাবে। ভোটের প্রস্তুতির মধ্যেই নতুন করে প্রশাসনিক চাপানোতর। 5 রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ থেকে একাধিক আইএসএস ও আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় অবজারভার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের কাছে আবেদন পাঠানো হলে এখনও মুখ্য নির্বাচন কমিশনারের দফতর থেকে রাজ্য ও কোনো সুদুত্তর পায়নি বলে নবান্ন সূত্রে। এদিকে সময় দ্রুত ফুরোচ্ছে। কমিশনের নির্দেশে 5 ও 6 ফেব্রুয়ারি দিল্লিতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ ও ব্রিফিং এ হাজির থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না এলে তালিকাভুক্ত সব আইএএস আইপিএস অফিসারকে দিল্লি যেতে হবে। জানা গিয়েছে 10 জন আইপিএস ও 15 জন আইএস অফিসারকে যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। ঘটনার সূত্রপাত পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে কমিশনের কেন্দ্রীয় অবজারভার নিয়োগ। তালিকা রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নাম থাকার আপত্তি তোলে নবান্ন। রাজ্যের দাবি, ভোটের মুখে শীর্ষ আধিকারিকদের বাইরে পাঠালে আইন শৃঙ্খলা ও প্রশাসনের সমস্যা হতে পারে, তাই বিকল্প নাম দিয়ে 17 জনকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। কমিশনের পাল্টা বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের তালিকা না পাওয়ার তাকে চূড়ান্ত করা হয়েছে। এখনো দেখা নির্ধারিত সময়ের আগে সমাধান সূত্র মেলেনি। মোদী সরকারের নতুন পরিকল্পনা, রেশন বন্টন ব্যবস্থার এক বৈপ্লবী পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। কবে থেকে মিলবে এই সুবিধা? বিরাট খবর রেশন আগ্রহদের। চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। এই নতুন পদ্ধতি রেশন কার্ড গ্রাহকদের হাতেই থাকবে, চাবিকাঠি তারা খাদ্যশস্য নেবেন নাকি সেই পরিমাণ টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবেন। এই রূপী ডিজিটাল ভাউচারের মাধ্যমে রেশন বন্টন। এই নতুন ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রযুক্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সরকার এই রূপী নামে একটি বিশেষ ডিজিটাল ভাউচার বা কারেন্সি তৈরি করেছে। পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে তার নিচে সহজভাবে বোঝানো হলো। মোবাইল ভাউচার, রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ভাউচার পাঠানো হবে। পরিবার পিছু টাকা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী টাকার অঙ্ক কম বেশি হবে। উদাহরণস্বরূপ 500 থেকে 1000 টাকা। গ্রাহকের স্বাধীনতায় এই ভাউচার নিয়ে রেশন দোকানে গেলে খাদ্যশস্য পাওয়া যাবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে উত্তাপ বাড়ালো বিজেপি। অধিবেশন শুরুর ঠিক আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের ঘরে প্রায় 40 মিনিটের এক দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক ছাড়লেন রাজ্যের কেন্দ্রীয় পরিবেক্ষক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ বলে গেরুয়া শিবিরের এই রণকৌশল বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং BL সন্তোষ বিজেপি বিধায়কের কিছু বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলি বাস্তবায়িত করতেই বিপ্লব দেবের এই সফর। শুভেন্দু বলেন, বিপ্লব দেবের সাংগঠনিক দক্ষতার ত্রিপুরার বিজেপি শূন্য থেকে ক্ষমতায় এসেছে। তিনি যেখানেই যান সোনা ফলে। এবার তার ছোঁয়ায় বাংলাতেও 77 থেকে বিজেপি সরকার গড়ার পথে এগোবে। বিপ্লব দেব তার বক্তব্যে সরাসরি নিশানা করেন শাসক দল তৃণমূলকে। তিনি বলেন, বাংলার মানুষকে জঙ্গল রাজ থেকে মুক্তি দেওয়ার আমাদের লক্ষ্য। মোদীজির আদর্শে যুব যুবতীর কর্মসংস্থান ও মহিলাদের সুরক্ষার বিষয়টি আমরা সুনিশ্চিত করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু, বাজেট অধিবেশন, শাসন দলকে কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করা হবে, তারই ব্লু প্রিন্ট আজ তৈরি হয়ে গেল এই গোপন বৈঠকে। আগামী কয়েক মাসের মধ্যে বঙ্গ বিধানসভা ভোট। বাংলার এসে বিধায়কদের টাস্ক বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। এমনকি পুনরায় টিকিট পাওয়ার ক্ষেত্রে আগামী 2 মাসের যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। কিন্তু ভোটের বাকি যেখানে কয়েকটা মাস, সেখানে বঙ্গ বিধায়কের পারফরম্যান্সে বিরক্ত কেন্দ্রীয় নির্বাচনী সহ পর্যবেক্ষক বিপ্লবদের। যদিও তা কোনো প্রকারে সামাল দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার বিধানসভায় গিয়ে বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি, যেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়, চর্চা হয় বিধায়কের পারফরম্যান্স নিয়েও। বিধানসভা
বিধানসভা ভোটের আগে বাংলার ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন দিল্লির নেতারা। কোন মোদী আবার কখন শাহ বাংলায় এসে দফায় দফায় সভা বৈঠক সারছেন। রয়েছেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষণরাও। এর মধ্যে একদিন বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিপ্লব দেব, যেখানে ত্রিপুরা থেকে বামদের উত্থানের উদাহরণ দিয়ে এই রাজ্যের বিধায়কদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, দলের বিধায়কের সঙ্গে বৈঠকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব জানতে চান বিধায়করা প্রবাস কর্মসূচি, ভোজন ও উঠোন বৈঠকে কত টাকা করেছেন। খতিয়ে দেখেন বিধায়কদের পারফরমেন্সও, কিন্তু দেখা যায় অনেক বিধায়ক সব ঠিক মতো কাজ করতে পারেনি, অর্থাৎ বিধায়কের পারফরমেন্স মোটেই সন্তোষজনক নয়। যদিও তা সামাল দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান বিপ্লব দেব যেখানে হাত দেন সেখানেই সোনা ফলে, এখানে কাজ করেছেন, এখানে সাফল্য নিশ্চিত। অন্যদিকে এদিন কেন্দ্রীয় নির্বাচনী সহ পর্যবেক্ষক বিপ্লব দেব বলেন 3 থেকে 77 বিধায়ক হয়েছে বিজেপি। ত্রিপুরাতে যদি 0 থেকে ক্ষমতায় আসতে পারে তাহলে 77-এ 177 হবে না কেন? বিধায়কের মনোবল বাড়ানো, দলের প্রতি আরো একাগ্রতা বাড়ানোর চেষ্টা করেন বিপ্লব দেব। জানা গিয়েছে এদিন বিধানসভায় প্রায় আধ ঘন্টা ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এদিনের দীর্ঘ বৈঠকে আগামী বিধানসভায় নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনো সমালোচনা হয়নি বলেই খবর। দীর্ঘ প্রায় 3 বছর 3 মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত পেয়ে আবার পরিষদীয় কাজে নিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা পরিষদীয় মন্ত্রী নিলম্বিত তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র। অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন রাজ্য ও শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় বিভিন্ন কমিটিতে পুনরায় অন্তর্ভুক্ত হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত বিধানসভা বুলেটিনে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দীর্ঘ প্রায় 3 বছর 3 মাস জেলবন্দি থাকার পর তিনি জামিনে মুক্ত পান এবং নাকতলার নিজের বাসভবনে অবস্থান করছেন। পার্থকে বিধানসভার গ্রন্থাগার কমিটি, অবসান ও অগ্নি নির্বাপক, জরুরি পরিষেবা কমিটি ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটিতে সদস্য করা হয়েছে। উল্লেখ্য 2022 সালে 23 জুলাই স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করা হয়। তখন তিনি শিল্পমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে ছিলেন। গ্রেফতারির পর তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে এবং দল থেকে নিলম্বিত করা হয়। পরবর্তী সময়ে সিবিআই মামলাতেও তিনি গ্রেফতার হন। সব মামলায় জামিন পাওয়ার পর 11 নভেম্বর তিনি মুক্তি পান। মন্ত্রীকে না থাকার কারণে তিনি আবার বিধানসভার কমিটিতে যুক্ত হলেন। মাথায় ইটের টুকরো ভর্তি বস্তা, হাতে কোদাল, নিজেই শ্রমিক হয়ে বেহাল রাস্তা মেরামতে নামলেন বিধায়ক। ভোটমুখী বাংলার মালদহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের এমনই একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিধায়কের দাবি মানুষের সুবিধার্থে এই উদ্যোগ। অন্যদিকে একে ভোটার আগে নাটক বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। গাজলের মাঝরা অঞ্চলের পাতালসিং গ্রামে রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই সমালোচিত। বর্ষার কাদা, অন্য সময় বড় বড় গর্ত, এটাই গ্রামের চেনা চিত্র। স্থানীয়রা অভিযোগ করেছেন এই রাস্তার কারণে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, ফলে গর্ভবতী মহিলা বা গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছতে ভোগান্তি হয়। 22 জানুয়ারি রামচন্দ্রের পুজোর সময় বিধায়ক চিন্ময় দেব বর্মন ঘটনাস্থলে এসে পরিস্থিতি লক্ষ্য করেন। সরকারি ব্যবস্থা না হওয়ায় তিনি ব্যক্তিগত উদ্যোগে এমন দলীয় কর্মীদের সঙ্গে মিলে রাস্তা সারানোর উদ্যোগ নেন। তিনি বলেন প্রায় 2 কিলোমিটার রাস্তা পাকা করতে 2 কোটি টাকা লাগবে, যা ব্যক্তিগতভাবে সম্ভব নয়। আপাতত এলাকাবাসীর সুবিধার জন্য ভাঙা ইট দিয়ে গর্ত ভরাট করছি। তবে শাসক দল এই উদ্যোগকে গিমিক দাবি করেছে। সূত্র বলছে মাঝরা গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে, যেখানে 2019, 2021 ও 2024 সালের নির্বাচনে তারা বড় ব্যবধানে জিতেছে। তৃণমূলের প্রশ্ন, 5 বছর ক্ষমতা থেকেও কেন রাস্তা নির্মাণ হয়নি? এখন ভোটের মুখে ইট বস্তা দিয়ে কার্যক্রম শুরু, সহানুভূতি আদায়ের কৌশল কি না? গাজলের রাজনীতি এই ঘটনার ফলে এখন সরগরম। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।